এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে। যখনই আমি এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখি, আই ফাইন্ড ইট কোয়াইট ইন্ট্রিগিং। সো আই এম হিয়ার টু শেয়ার দিস কনসেপ্ট উইথ অল অফ ইউ। সো উইদাউট হ্যাভিং এনি ফার্দার অ্যাডিউ, লেটস স্টার্ট। এখানে কোয়েশ্চেনটা বলা হয়েছে যে এই যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, এই সিস্টেমটাকে যদি আমরা স্লাইটলি ডিসপ্লেস করি, হয় M1-কে বা হয় M2 ভরকে যদি আমরা অল্প একটু ডিসপ্লেস করে দেই, তাহলে ডেফিনেটলি এই সিস্টেমটা SHM করবে, সিম্পল হারমোনিক মোশনে পার্টিসিপেট করবে। যেহেতু সিম্পল হারমোনিক মোশনে এটা অসিলেট করছে, এর একটা টাইম পিরিয়ড থাকবে, পর্যায়কাল থাকবে, এবং সেই পর্যায়কালটা কত? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কোয়েশ্চেন। একটু ভালো মতো চিন্তা করে দেখেন তো, যে এই যে সিস্টেমটার উপর কি কোনো এক্সটার্নাল ফোর্স আছে? বাইরে থেকে কি কেউ ধাক্কা দিচ্ছে? কোনো এক্সটার্নাল এজেন্ট কি এই সিস্টেমটার সাথে ইন্টারফেয়ার করছে? না, করছে না। না, আপনি বলতে পারেন ভাই করতেছে তো, আপনি বললেন স্লাইড ডিসপ্লেসমেন্ট দিচ্ছেন। স্লাইড ডিসপ্লেসমেন্ট এক্সটার্নাল এজেন্টই দিচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি বলবো যে এই যে স্লাইড ডিসপ্লেসমেন্টটা কিন্তু খুবই অল্প, ডি অফ এক্স। এই ডি অফ এক্সের জন্য আমি বলতে পারি না যে ডি অফ এক্সের জন্য আপনি যদি চিন্তা করেন এক্সটার্নাল ফোর্স আছে, সেই এক্সটার্নাল ফোর্সটা নিয়ারলি ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওই ফোর্স থাকা বা ওই ফোর্স না থাকায় এই সিস্টেমটার উপর কোনো ইফেক্ট পড়বে না। তাহলে আমরা বলতে পারি সামগ্রিকভাবে যে এফ এক্সটার্নাল অন দিস হোল সিস্টেম ইজ জিরো। বলতে পারি কি? বলতে পারি। তো যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স এখানে নাই, তাইলে আমরা বলতে পারি না যে এই সিস্টেমটার যে সেন্টার অফ মাস আছে বা ভরকেন্দ্র আছে, সেই ভরকেন্দ্রটা একটা জায়গায় ফিক্সড, একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় আছে, অনড় অবস্থায় আছে। বলতে পারি? বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে কথা হচ্ছে সেন্টার অফ মাস কি? আমি তো বললাম সেন্টার অফ মাস রিজিড, তাই না? সেন্টার অফ মাস কি সেটা আমাদের আগে জানতে হবে সামনে এগানোর আগে। তো শুরু করছি সেন্টার অফ মাসের মোটামুটি একটা, আশা করি আপনারা জানেন সবাই মোটামুটি, বাট একটা কুইক রিক্যাপ দিয়ে দেন। তো সেন্টার অফ মাস, ধরে নেন এটা হচ্ছে একটা গ্রাউন্ড, ঠিক আছে? এই গ্রাউন্ডের উপর একটা ফুটবল আছে, ওকে? এবং এই ফুটবলটাকে আমি θ ডিগ্রি কোণে কী করলাম? ডিসপ্লেস করলাম, মানে শ্যুট করলাম। তো যখন ফুটবলটাকে θ ডিগ্রি কোণে আমি শ্যুট করলাম, এই ফুটবলটার উপর অনেকগুলা বিন্দু আছে না, তাই না? এই অনেকগুলা বিন্দুর বিহেভিয়ার এই পুরা ট্রাজেক্টরির মধ্যে অনেক রকম হবে না? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যে ধরেন এটা হচ্ছে সেই ফুটবলটা, তাই না? ফুটবলটার উপরে যে একটা বিন্দু আছে, ধরলাম এটা হচ্ছে এই বিন্দু। এই বিন্দুটার গতিপথ কীরকম হবে? এই বিন্দুটার বেগ, ধরে নেন বেগ, এই বিন্দুটার বেগ কীরকম হবে? এই বরাবর হবে। বি বিন্দু এখানে আছে, বি বিন্দুটার বেগ কী বরাবর হবে? এই বরাবর হবে। সি বিন্দু যদি থাকে তাহলে সি বিন্দুটার বেগ হবে এই বরাবর, ডি বিন্দুর বেগ বেগ এই বরাবর, তাই না? তো এখন যদি আমি এই যে ফুটবলটার ট্র্যাজেক্টরি আমি ক্যালকুলেট করতে চাই, সে কোন গতিপথে কত দূর যাবে, সে কতটুকু সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তার হরিজন্টাল রেঞ্জ কত, আমি যদি এগুলো ক্যালকুলেট করতে চাই, আমার জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে না? কারণ আমাকে মাল্টিপল পয়েন্টস, অনেকগুলো বিন্দু অবজার্ভ করে তারপরে কনক্লুশনে আসতে হবে। তো যদি কোনোভাবে আমি যদি এই ফুটবলটার অনেকগুলো বিন্দুকে বা এই পুরা ফুটবলের ভরটাকে একটা বিন্দুতে কনজার্ভ করে নিয়ে আসতে পারি, একটা বিন্দুতে সঞ্চিত করতে পারি, তাহলে আমার জন্য ক্যালকুলেশন করা সহজ হয়ে যায় না? কিভাবে সহজ হয়? সেম এক্সাম্পলটা একটা বিন্দু ভরের জন্য চিন্তা করেন। এই যে বিন্দু ভর, এটা একটা গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড, আর এই হচ্ছে সেই বিন্দু ভরটা। এই বিন্দু ভরটা θ ডিগ্রি কোণে ডিসপ্লেস করা হয়েছে। এই বিন্দু ভরটার ভেলোসিটির ডিরেকশন কিন্তু একটা পার্টিকুলার দিকেই, এই দিক বরাবর, এই দিক বরাবর, তাই না? এবং এটা পুরা গতিপথে একটা নির্দিষ্ট দিকই ফলো করছে, উইচ ইজ কোয়াইট ইজিয়ার ফর আস টু ক্যালকুলেট
তাই না? সেন্টার অফ মাস এই কাজটাই করে। অনেক কমপ্লিকেটেড সিস্টেমের ক্যালকুলেশনস সহজ করার জন্য ওই পুরা কমপ্লিকেটেড সিস্টেমের ভরকে আমরা একটা বিন্দুতে কনজার্ভ করে নিই, একটা বিন্দু ভর কল্পনা করি, এবং যেই বিন্দুতে যেই জায়গায় আমরা ওই ভরটাকে সংযুক্ত করি ওই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সেন্টার অফ মাস। আশা করি বোঝা গেছে। এবার প্রশ্ন হচ্ছে সেন্টার অফ মাস বের করে কিভাবে? আচ্ছা, সেটাও দেখা দিচ্ছি। ধরেন লেট আস অ্যাজিউম এটা হচ্ছে একটা স্টিক, একটা লাঠি, এবং এই লাঠিটার সেন্টার অফ মাস কোথায় আছে আমি সেটা বের করতে যাচ্ছি। আচ্ছা, যে কোনো রকম ক্যালকুলেশন করার জন্য ইন দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স যে কোনো রকম ক্যালকুলেশন করার জন্য আমাদের ডেফিনেটলি একটা প্রসঙ্গ কাঠামো দরকার। যে জিনিসটার সাপেক্ষে আমি পুরো ক্যালকুলেশনটা করবো, তো এখানেও আমার প্রসঙ্গ কাঠামোটা দরকার, তাই না? আচ্ছা, আমি আমার হিসাবের সুবিধার্থে প্রসঙ্গ কাঠামোটা এই এজে ধরে নিচ্ছি, কোনায় ধরে নিচ্ছি। এখান থেকে আমার সেই প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু শুরু বা অরিজিন শুরু, এই যে ওকে। জি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0, 0, তাই না? আচ্ছা, আর যেহেতু রডটা বা এই লাঠিটা এল দৈর্ঘ্যের, তাহলে এই যে প্রান্ত আছে না, এই প্রান্তটার স্থানাঙ্ক কত? এল 0, তাই না? আচ্ছা, তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস, এটা যেহেতু ডেফিনেটলি এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি সেন্টার অফ মাসটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি কি করব? আমি নিউমারেটরের মধ্যে যেই স্টার্টিং ইন্ডেক্স এবং এন্ডিং ইন্ডেক্স, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের ভর এবং ওইটা প্রসঙ্গ কাঠামো থেকে বা অরিজিন থেকে কত দূরে আছে সেই দূরত্বটুকুর গুণফল নিয়ে যোগ করে দিব। যোগ এবং যোগ যে আমরা করছি, সামেশনটা করতেছি, সেই সামেশনটা ডেফিনেটলি আমরা কিভাবে করব? ভেক্টোরিয়ালি করব, মানে ডিরেকশন অনুযায়ী করব। যদি ওই বিন্দুটার অবস্থান এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে থাকে তাহলে পজিটিভ হবে, এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে থাকলে নেগেটিভ হবে। সামনে একটা এক্সাম্পল দিব, আপনি বুঝবেন আশা করি কি বলতে চাচ্ছি। দেখেন, তাহলে এখানে আসেন, এই বিন্দুটা আমি ধরে নিলাম এই বিন্দুটার ভর হচ্ছে এম এবং মাস, এই লাঠিটা ইউনিফর্মলি ডিসক্রাইব, ভর এখানে ইউনিফর্মলি ডিসক্রাইব, সব জায়গায় সমপরিমাণ ভর আছে। তার মানে এই এজের ভর এবং এই এজের ভর সমান। তো এই প্রান্তের ভর হচ্ছে এম, সেন্টার অফ মাস থেকে এই যে এই ভরটার দূরত্ব কত? সেন্টার অফ মাস বলা ভুল হয়েছে, অরিজিন থেকে এই ভরের দূরত্ব কত? 0, আমি লিখলাম হচ্ছে 0 প্লাস এখানে এই এজের ভর কত? এম, ইন আর কেস এম, লিখলাম এম। অরিজিন থেকে এর দূরত্ব কতটুকু? এল, দিলাম এল। নিউমারেটরের কাজ শেষ। এখানে ডিনোমিনেটরে কি লিখবো? পুরা সিস্টেমের ভর, মানে যতগুলো বিন্দু আমি ইন্ট্রোডিউস করছি সবগুলো বিন্দুর সম্মিলিত ভর, হুইচ ইজ এম প্লাস এম। তাহলে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে এল এম বাই 2m, এখান থেকে পাচ্ছি সেন্টার অফ মাস হচ্ছে এল বাই 2, কোন অক্ষ বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে সেন্টার অফ মাস যেখানে আছে সেটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর এল বাই 2 দূরত্বে আছে। এল বাই 2 দূরত্বটা ধরলাম এইখানে, তাই না? এখানে এই রডটা বা স্টিকটা কি ওয়াই অক্ষ বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট আছে বা ওয়াই অক্ষ বরাবর কি সেটা
আমার ক্যালকুলেশন করার দরকার আছে না, কারণ দেখেন এখানেও 0, এখানেও 0। তো যখন আমি ভর নিয়ে গুণ করব, উপরের রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে 0, 0/2m ইজ ইকুয়াল টু 0। তার মানে y এক্সিস বরাবর আমার ক্যালকুলেশন করার দরকার নেই। তার মানে এই যে সিস্টেমটার সেন্টার অফ মাস হচ্ছে L/2 দূরত্বে। আচ্ছা, এবার আরেকটু চিন্তা করেন তো, যদি আমি এই যে অরিজিনটা, প্রসঙ্গ কাঠামোটা নিয়েছি, এই প্রসঙ্গ কাঠামোটা যদি এজে এই কিনারায় না নিয়ে আমি L/2 দূরত্বে নিতাম, অর্থাৎ সেন্টার অফ মাসের অবস্থান যেখানে আছে সেখানে নিতাম, তাহলে কি হতো? তাহলে কি হতো? ধরেন এটা হচ্ছে L/2, এটা হচ্ছে L/2, এটা হচ্ছে একটা কিনারা, এটা হচ্ছে একটা কিনারা। এইটুকু দূরত্ব কত? L/2, এটুকু দূরত্ব কত? L/2 না? তো আচ্ছা, তাহলে আমি এই যে পার্টটুকুকে আমি ধরে নিলাম, এটাকে ধরলাম হচ্ছে L1, যার মান হচ্ছে L/2, L2 ধরে নিলাম, যার মান হচ্ছে L/2। এবার যদি আমি এক্স অক্ষ বরাবর সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে চাই এই ফিগারটার জন্য, COM এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর আমি লিখলাম না আপাতত, বাট বোঝার চেষ্টা করেন। দেখেন এবার আমার অরিজিন কোথায়? এবার আমার অরিজিন কিন্তু এখানে, তাই না? আচ্ছা, এবার আমার অরিজিন কোথায়? এবার আমার অরিজিন হচ্ছে এখানে। তাহলে এই যে অরিজিন থেকে এই কিনারার দূরত্ব কতটুকু? L1 লিখলাম, m L1। এই অরিজিন থেকে এই প্রান্তের এই এজের দূরত্ব কতটুকু? L/2, বাট ইন অপোজিট ডিরেকশন। যেহেতু অরিজিনের অপোজিট ডিরেকশনে আছে, তাই সামনে আমরা একটা মাইনাস আনবো, বা আপনি এভাবে লিখতে পারেন m টাইমস নেগেটিভ L2, ডিনোমিনেটরে m প্লাস m। এবার আমাকে বলেন তো COM কি ছিল? COM ছিল হচ্ছে সেন্টার অফ মাস, ছিল অরিজিন থেকে সেন্টার অফ মাসের অবস্থান। বাট ইন দিস পার্টিকুলার কেস কি হচ্ছে? অরিজিন এবং সেন্টার অফ মাস দুইটা একই জায়গায় না, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 0। দুইটা পয়েন্ট একই জায়গায়, তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি না এটা 0 সেন্টার অফ মাস, এবং এখানে m L1 মাইনাস m L2 upon twice m। এখান থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি m L1 is equal to m L2, বলতে পারি। তাহলে what I am trying to say is, কারণ আপনি বলতে পারেন ভাই m কেটে দেন, L1 আর L2 সমান, কেটে দেন L1 আর L2 সমান হয়ে যাবে, which is true in our case। দেখেন L1 আর L2 এর মান সমান, আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিতে পারলাম, বাট তাই না? আচ্ছা, তাহলে আমার পয়েন্ট ওইটা না যে L1 আর L2 সমান, আমার পয়েন্ট হচ্ছে এইটা। তো যদি অরিজিনটাই সেন্টার অফ মাস হয়, তাহলে এই যে সেন্টার অফ মাস থেকে একটি কিনারার দূরত্ব এবং ওই কিনারার ভর বা ওই পার্টটুকুর ভর এবং এই দুটার গুণফল ইজ ইকুয়াল টু অরিজিন থেকে বা সেন্টার অফ মাস থেকে অপোজিট পার্টের দূরত্ব এবং তার ভর, তাদের গুণফল সমান। মানে যদি এইটুকু পার্টের ভর আমি জানি না, আমি ধরলাম m1 হয় এবং এইটুকু পার্টের ভর হয় m2, তাহলে আমি ইজিলি লিখতে পারবো m1 L1 ইজ ইকুয়াল টু m2 L2 লিখতে পারবো। দ্যাট ইজ মাই পয়েন্ট। এবার কথা হচ্ছে, এই যে আমরা পড়লাম, এটা আমরা ওই যে প্রথমে প্রশ্নটা ছিল অসিলেশনস মানে টাইম পিরিয়ড বের করার ক্ষেত্রে, ওইখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এবার আসেন এখানে অ্যাপ্লাই করছি।
আহ, আচ্ছা, আমরা আগের একদম শুরুতে চলে আসলাম। তাহলে যদি এখানে সেন্টার অফ মাস কী ছিল, এই কোয়েশ্চেনের কনটেক্সে সেন্টার অফ মাস ছিল ফিক্সড, একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, এর কোনো মুভমেন্ট নাই। আমি ধরলাম সেই সেন্টার অফ মাসটা এখানে এখানে এবং এই যে সেন্টার অফ মাস থেকে এই পার্টের বা এই ব্লকের দূরত্ব L1 এবং এই সেন্টার অফ মাস থেকে M2 ব্লকের দূরত্ব L2। তাহলে 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 কি আমরা লিখতে পারি M1 L1 ইজ ইকুয়াল টু M2 L2? লিখতে পারি কি লিখতে পারি না? লিখতে পারি, লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। আচ্ছা, এবার সেন্টার অফ মাস থেকে এই যে পার্টে যতটুকু পোর্শনের স্প্রিং আছে সেই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরলাম হচ্ছে K1, এবং এই সেন্টার অফ মাস থেকে এই পাশে যতটুকু স্প্রিং আছে সেই স্প্রিংয়ের ধরলাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট ধরলাম হচ্ছে K2 K2। এবার এভাবে আমি কেন করলাম, তাই না? সেন্টার অফ মাস থেকে আমি প্রথমে বললাম সেন্টার অফ মাস ফিক্স, তারপরে সেন্টার অফ মাস থেকে দুই ব্লকের দূরত্ব নিলাম, এই ব্লকের দূরত্ব নিলাম কেন? কারণ হচ্ছে যেহেতু এখানে সেন্টার অফ মাস ফিক্সড, সেন্টার অফ মাস একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, তাই আমি যদি এই সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাসে একটা অবজারভারকে রাখি, এই সেন্টার অফ মাসের অবজারভার যদি এই পাশটুকুকে দেখে, সেন্টার অফ মাস যদি মানে অবজারভারটা যদি এই পাশকে অবজার্ভ করে, তাহলে এই অবজারভারটার কাছে শুধুমাত্র গতিশীল অবস্থায় থাকবে এইটুকু, মানে অসিলেশনসে পার্টিসিপেট করবে এইটুকু। অপোজিট পাশে যেই ব্লকটা আছে সেই অপোজিট পাশের ব্লকটার মানে অবস্থার এরকম হবে যে অ্যাজ ইফ ইট ডাজ নট এক্সিস্ট। মানে অবজারভারটা সিমিলারলি এই পাশের অবজারভার যদি এই পাশটাকে অবজার্ভ করেন, তাহলে আপনি চাইলে এই পার্টটুকুকে পুরো বাদ দিতে পারেন, এই পার্টটুকুকে পুরো বাদ দিতে পারেন আবার, তাই না? আচ্ছা, তার মানে এইটাকে আপনি একদম ইন্ডিভিজুয়ালি একটা সিঙ্গুলার সিস্টেম, একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে কল্পনা করতে পারবেন। এই পার্টটুকুকে আপনি একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে কল্পনা করতে পারবেন। এবং যদি ইফ অ্যান্ড অনলি ইফ আমি কোনোভাবে প্রমাণ করতে পারি এই পাশটার বা এই ইন্ডিভিজুয়াল সিস্টেমটার ফ্রিকোয়েন্সি যেটা ওমেগার মান যেটা, এই পাশটার ওমেগার মান এর সমান, মানে দুই পাশের ফ্রিকোয়েন্সি যদি সমান হয়, তাহলেই আমরা বলতে পারবো যে যে এই যে সিঙ্গুলার সিস্টেমের একটার যে ফ্রিকোয়েন্সি, এই একটার ফ্রিকোয়েন্সি আমার এই পুরা সিস্টেমটার একটা পাশের যে ফ্রিকোয়েন্সি, ওই একটা পাশের ফ্রিকোয়েন্সিটাই এই পুরা সিস্টেমের ফ্রিকোয়েন্সির সমান। আর ফ্রিকোয়েন্সি পাইলে আমরা ডেফিনেটলি টাইম পিরিয়ড বের করতে পারি, তাই না? আচ্ছা, ওই কাজটার জন্যই আমরা এভাবে করলাম। আশা করি বুঝতে পারছেন। আমরা সামনে আগাচ্ছি। এবার এবার স্প্রিং দুটা এখানে, এই যে এখানে স্প্রিং দুইটা কি সিরিজ, স্প্রিং কনস্ট্যান্ট দুইটা কি সিরিজে আছে না? সিরিজে যদি থাকে একটা স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে কি হয়? দুটা স্প্রিং যদি সিরিজে থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি থাকে? ধরেন এটা হচ্ছে একটা রিজিড সারফেস, এটা হচ্ছে একটা স্প্রিং K1, এটা হচ্ছে আরেকটা স্প্রিং K2 এবং এটা হচ্ছে একটা ব্লক M। আমি যদি এই M ব্লকটাকে নিচের দিকে F বলে ধাক্কা দেই, তাহলে এই যে F বলটার প্রভাব, F বলটা এই K1 স্প্রিংয়ের জন্য যেই বলটা থাকবে, এই মানে এই F ফোর্সটার ইফেক্ট, পুরাপুরি ইফেক্টটা K2 স্প্রিংয়ের মধ্যে সেমভাবে পড়বে, সিমিলার পড়বে K1 এর মধ্যে পড়বে। মানে অর্থাৎ F1 ফোর্সটা এই স্প্রিংয়ের জন্য আমি লিখতে পারবো, যেটা মানে ইকুয়েশনে আমি লিখতে পারবো F সমান সমান K2x। আবার এই স্প্রিংটার জন্য আমি লিখতে পারবো F সমান সমান, কমপ্লিকেটেড করে ফেলতেছি। আচ্ছা, একটু সিম্পলি বলি, আর একটু সিম্পলি বলার চেষ্টা করি। দেখেন, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ
এই ববের উপর যদি এফ বল অ্যাপ্লাই করা হয় তাহলে সেই এফ বলটা কে টু স্প্রিংকে কে টু স্প্রিং এর উপর এফ বলেই প্রভাব, মানে যদি এর মানে কি হয়, এক্সটেনশন হয় বা এটা যদি সামান্য পরিমাণ এর স্প্রিংয়ের দৈর্ঘ্য, স্প্রিংটা প্রসারিত হয়, এক্সটেন্ডেড হয় কে টু স্প্রিংটা, সেটা হবে এফ বলের জন্যই হবে। কে ওয়ান স্প্রিংটাও যদি এক্সটেন্ডেড হয় এফ বলের জন্যই হবে। তাদের এক্সটেনশনের মান আলাদা আলাদা হতে পারে, তাদের এক্সটেনশনের মান অর্থাৎ প্রসারণের মান আলাদা আলাদা হতে পারে। কে ওয়ানের জন্য ধরলাম এক্স ওয়ান যদি হবে, যদি এক্স ওয়ান হয়, কে টু এর জন্য যদি হয় এক্স টু, আলাদা আলাদা তাদের মানে এক্সটেনশন হতে পারে। বাট স্প্রিং কনস্ট্যান্ট এবং এক্সটেনশন কে ওয়ান এক্স ওয়ানের মান সবসময় এফ এর সমান হবে, কে টু এক্স টু এর মান সবসময় এফ এর সমান হবে। এবং আমি যদি এই দুইটা স্প্রিং সিরিজ কম্বিনেশনে আছে তাদের ইকুইভ্যালেন্ট একটা স্প্রিং কনস্ট্যান্ট চিন্তা করি, সেই ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট এবং সেই স্প্রিংটার এক্সটেনশনের গুণফল ওইটাও এফ এর সমান হবে। তার মানে সিরিজ কানেকশনে থাকলে আমি লিখতে পারি এইটা কে ওয়ান এক্স ওয়ান ইজ ইকুয়াল টু কে টু এক্স টু ইজ ইকুয়াল টু কে, একেটা কি, একেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, টাইমস এক্স। এই যে এক্সটা কি, এক্সটা হচ্ছে টোটাল এক্সটেনশন, অর্থাৎ বুঝছি। আচ্ছা, এই কনসেপ্টটাই আমরা এখানে ব্যবহার করব। দেখেন সিমিলারলি এখানে দুইটা স্প্রিং কীভাবে আছে, সিরিজ কানেকশানে আছে। দুটা স্প্রিং যেহেতু সিরিজ কানেকশানে আছে, দুটা স্প্রিং যেহেতু সিরিজ কানেকশানে আছে, তাহলে আমরা কি বলতে পারি, কে ওয়ান এল ওয়ান, কে ওয়ান এল ওয়ান ইজ ইকুয়াল টু কে টু এল টু, যেহেতু সিরিজে আছে তাদের এক্সটেনশন সমান হবে, মানে স্প্রিং কনস্ট্যান্ট টাইমস এক্সটেনশন সমান ইজ ইকুয়াল টু এই পুরা সিস্টেমটার, এই যে পুরা স্প্রিংটার, সেই পুরা স্প্রিংটার যে স্প্রিং কনস্ট্যান্ট কে টাইমস টোটাল এল ওয়ান প্লাস এল টু, এটুকু মুছে দিই। বলতে পারি বলতে পারি বলতে পারি এখান থেকে আমি মানে এবার এইটা এবং এইটা নিয়ে যদি আমি কাজ করি, আমি বলি কে ওয়ান এল ওয়ান ইজ ইকুয়াল টু কে এল ওয়ান প্লাস এল টু, এখান থেকে আমি কে ওয়ানের মান বের করতে পারি না, কে ওয়ানের মান বের করতে পারি না। কে ওয়ানের মান কত দাঁড়ায়, কে ওয়ানের মান দাঁড়ায় হচ্ছে এইটা, কে ওয়ানের মান দাঁড়ায় হচ্ছে কে এল ওয়ান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান। সিমিলারলি আমি কে টুর মান বের করতে পারি, কে টুর মান বের করতে পারি একইভাবে, কে টুর মান বের করতে পারি এইভাবে, কে এল ওয়ান এল টু ডিভাইডেড বাই এল টু। আচ্ছা, এবার এখানে আসেন, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি চেক করে দেখা। এই পার্টটার ফ্রিকোয়েন্সি যদি এই পার্টটার ফ্রিকোয়েন্সির সমান হয় তাহলে 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 আমি ইজিলি কি বের করতে পারবো, যদি সমান হয় তাহলে এই যে এদের ইন্ডিভিজুয়াল যে ফ্রিকোয়েন্সি দাঁড়াচ্ছে সেই ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিটাই পুরো সিস্টেমের ফ্রিকোয়েন্সি সমান হবে, যদি সমান হয় আর কি, একটা পার্ট আর একটা পার্টের। তাহলে আমি যদি এই পার্টের রেসপেক্টে চিন্তা করি, এই পার্টের রেসপেক্টে চিন্তা করি, এই পার্টের রেসপেক্টে এই পার্টটার ফ্রিকোয়েন্সি যদি হয় ওমেগা ওয়ান, ওমেগা ওয়ান ওমেগা ওয়ান ওমেগা ওয়ান সমান সমান
ওমেগা 1 স্কোয়ার, লেটস সে ওমেগা 1 স্কোয়ার সমান সমান কি কে 1 বাই m1 m1। আচ্ছা দেখেন কে 1 এর মান আমার কাছে আছে না, এই যে কে 1 এর মান, কে 1 এর মানটা বসাই দিই, প্লট করি। কে 1 কে L1 প্লাস L2 টাইমস M1 L1। তাই না? এটাকে যদি এভাবে লিখি আমি কে বাই M1 is equal to 1 plus L2 by L1। এবার দেখেন M1 আর L1 এর মান যেহেতু সমান, M1 L1 is equal to M2 L2, যেহেতু M1 L1 is equal to M2 L2, M1 L1 is equal to M2 L2, M2 L2, তাহলে L2 বাই L1 এর মান কত দাঁড়ায়? L2 বাই L1 এর মান দাঁড়াচ্ছে L2 বাই L1 এর মান দাঁড়াচ্ছে M1 প্লাস M2। মান বসাই দিই, কে বাই M1 প্লাস M1 বাই M2, M1 বাই M2। এখান থেকে দেখেন, এখান থেকে কি বলতে পারি, কে সমান সমান 1 বাই M1 প্লাস 1 বাই M2। একইভাবে ওমেগা 1 এর মান কত দাঁড়াচ্ছে? ওমেগা 1 এর মান দাঁড়াচ্ছে হচ্ছে আন্ডার রুট কে 1 বাই M1 প্লাস 1 বাই M2। সিমিলারলি এই পার্টটুকুর যদি আমি চিন্তা করি, এই পার্টটুকুর যদি ফ্রিকোয়েন্সি হয় ওমেগা 2, এই পার্টটুকুর ফ্রিকোয়েন্সি যদি হয় ওমেগা 2, তাহলে এখানে কি কি চেঞ্জ আসতো? ওমেগা 2 সমান সমান K2 বাই M2 আসতো, K2 বাই M2 আসতো। K2 এর মান আমি বসাই দিতাম এখানে, K2 এর মান আমি বসাই দিতাম এখানে, তাহলে আপনি L1 বাই L2 মতো, এই যে K2 বাই M2 L1 বাই L2, এখানে L2 বাই L1 বাই L2 এর মান আসতো, L1 বাই L2 এর মান আপনি বসাই দিতেন, তাহলে আপনি দেখতেন সিমিলারলি একই রকম একটা এক্সপ্রেশন আপনি পাবেন যদি আপনি ক্যালকুলেশন করেন। আমি হালকা পাতলা দেখাই দিলাম, যদিও এটা 1 বাই M1 প্লাস 1 বাই M2। ওকে ওকে আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে ওই যে শুরু করেছিলাম দুইটার ফ্রিকোয়েন্সি সমান, যেহেতু দুইটার ফ্রিকোয়েন্সি সমান, তার মানে এই ওয়েভটার এই পার্টটুকু টি সময়ে যতটুকু এই দিক বরাবর অসিলেট করে, T1 T2 টি সময়ে এই পার্টটুকু M2 পার্টও একই পরিমাণ অসিলেট করে। তার মানে কি, এই পুরো সিস্টেমের ফ্রিকোয়েন্সি এই যে আমি পেলাম না ওমেগার মানটা, এই যে ওমেগার পেলাম না, এই যে এই পার্টটা পেলাম না, এই পার্টটাই হচ্ছে আমার পুরো সিস্টেমের ফ্রিকোয়েন্সি। তাহলে W অফ দিস হোল সিস্টেম ইজ K আন্ডার রুট, সরি ভুল লিখলাম মনে হচ্ছে, আন্ডার রুট K 1 বাই M1 প্লাস 1 বাই M2। এবং আমি যদি মানে ধরে নেই এই যে এই টার্মটার মান যদি আমি ধরে নেই,
এই টার্মটার মান যদি আমি ধরে নেই, এই টার্মটার মান যদি আমি 1/m ধরে নেই, এই টার্মটার মান যদি আমি 1/m ধরে নেই, 1/m সমান সমান যদি আমি ধরি, 1/m সমান সমান যদি আমি ধরি m1 প্লাস 1/m2, তাহলে এখানে ইকুয়েশনটা একটু সুন্দর সিম্পলিফাই হয়ে যায়, আন্ডার রুট k/m, যেখানে m কে আমরা বলে থাকি নর্মালি m কে আমরা বলে থাকি হচ্ছে রিডিউসড মাস। যদি এটা হয় তাহলে টাইম পিরিয়ড t সমান সমান কি দাঁড়ায়, t সমান সমান 2 আন্ডার রুট m/k। এই এমটাকে কি বলা হয়, এমটাকে বলা হয় হচ্ছে রিডিউস মাস। এবং এই রিডিউস মাস আপনি কীভাবে ক্যালকুলেট করবেন, ধরে নেবেন কোথায় চিত্র কোথায় ধরে নেবেন এই যে ভর, এই ভর দুটা প্যারালাল কম্বিনেশনে আছে, এভাবেই কিন্তু বলা হয়। যে মানে যখনই এই টাইপের প্রশ্ন আমরা ট্রিট করি, এমকে বলা হয় রিডিউস মাস এবং প্যারালাল, আপনি এম এর মান কীভাবে বের করবেন, ধরে নেবেন দুইটা ব্লক প্যারালালি কানেক্টেড আছে, পরে প্যারালাল রেজিস্ট্যান্সের ফর্মুলা ইউজ করে আপনি রিডিউস মাস বের করে ফেলবেন, হয়ে গেছে। তো টাইম পিরিয়ড আমরা বের করে ফেলতে পারলাম এই কমপ্লিকেটেড সিস্টেমের। এই কমপ্লিকেটেড সিস্টেমটার আমরা টাইম পিরিয়ড বের করে ফেলতে পারলাম। এবার কথা হচ্ছে এই যে এত কিছু করলাম, এত কিছু করে আমরা কি শিখলাম, কয়েকটা জিনিস শিখলাম। প্রথমত হচ্ছে এরকম যখন কমপ্লিকেটেড সিস্টেম আমরা ট্রিট করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা প্যাটার্ন খুঁজে বের করা। প্যাটার্নটা হতে পারে সেন্টার অফ মাস বা অন্য কিছু। সেন্টার অফ মাস কি, একটা জায়গায় ফিক্সড নাকি ফিক্সড না, এটা শিখলাম। ঠিক আছে, আরেকটা শিখলাম, সেকেন্ড জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে সেন্টার অফ মাস। যদি সেন্টার অফ মাস কীভাবে, সেন্টার অফ মাস কি, সেন্টার অফ মাস কীভাবে ক্যালকুলেট করা হয়, যদি অরিজিনটাই সেন্টার অফ মাস হয়ে যায় তাহলে কি হয়, তাই না? তাহলে কি হয়। থার্ড বিষয় শিখলাম আর কি, আর তো টুকটাক কিছু জিনিস শিখলাম। এই আশা করি বুঝতে পারছেন এতক্ষণ ধরে যে বকবকগুলো করলাম। Yeah, the video ends here now.